কিন্তু মেহের আফরোজ শাওন হঠাৎ করে একটা আগুন লাগিয়ে দিয়েছেন। তিনি যে কাজটা করেছেন, আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার আগের দিন, গতকালকে মানে জুলাইয়ের 1 তারিখে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন লাস্টে এসে, আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। সিডিআই মানেটা কি আপনারা সকলে জানেন, বাংলায় চয়র সুকার দ মানে ওই শব্দটাকেই সংক্ষেপে সিডিআই লেখা হয়, এবং এইটা জেনজিদের ভাষা। অন্ততপক্ষে আমাদের সময় কিন্তু আমরা বাংলাতে এটা বলতাম, বাট এটা সিডিআই বলা হয়, এবং সিডিআই বললে লোকজন বুঝে। এবং তিনি এই ফেসবুক যে স্ট্যাটাস দিয়েছেন এখানে অনেকবার এই জুলাই সিডিআই বলেছেন। শুরুটা করেছেন এইভাবে, গত 1 বছরে প্রায় ফেসবুকে একটা শব্দ চোখে পড়ছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতে এই জুলাই সিডিআই দেখেছি, আমার অপরিচিত অনেকেও লিখেছেন জুলাই সিডিআই। প্রথমে ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো বলা হয় সিডিআই। এইভাবে বলতে বলতে উনি বারবার জুলাই সিডিআই বলেছেন। এর আগে আমরা গত 1-2 বছর ধরে জুলাই সিডিআই কথাটা শুনছিলাম দুই পক্ষের মধ্যে। একটা হচ্ছে গিয়ে সাধারণত ছাত্রলীগের যারা একটু অল্প বয়সী লোকজন, একটু বেশি কি বলা যায় রাগান্বিত অবস্থা থাকে, তারা জুলাই সিডিআইটা বলে, এবং এটা তাদের এক ধরনের সিগনেচার। এবং পরবর্তীতে দেখলাম তারা যাদেরকে ধরে ধুলাই দেয় তাদেরকে যখন বলে যে বল আমি জুলাই যোদ্ধা, বলে আমি জুলাই যোদ্ধা, আমি জুলাই সিডিআই। এটা সম্প্রতি আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের একজন তথাকথিত বৈষম্য বিরোধী নেতাকে ধরে কোথায় যেন জিজ্ঞাসাবাদ করার নামে পিটাচ্ছে, তো সেখানে এই জুলাই সিডিআই বলেছে। কিন্তু যখন শাওন জুলাই সিডিআই বলেছে তখনই একেবারে সারা বাংলাদেশে হই হই রই রই শুরু হয়ে গিয়েছে। একদম ফেসবুক খুব গরম, এবং মানে খুবই স্বাভাবিকভাবে এটার আবার মিছিল মিটিং হচ্ছে, জনসভা হচ্ছে, যদিও আগের মতো রাজ্যের লোকজন যায় না, কিন্তু তারপরেও একটা খুব জোশ ভাব এসেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মেহের আফরোজ শাওন যে বললেন জুলাই সিডিআই, এটা আপনাদের খেপার কারণ কি ভাই? মানে যারা খেপছেন, যারা আনন্দ পাচ্ছেন ঠিক আছে, আপনারা স্বৈরাচারের দোষর, আপনাদের নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু বাকি যারা খুব আহত, খুব মনে কষ্ট পাচ্ছেন, কেন পাচ্ছেন? জুলাইকে সিডিআই কি মেহের আফরোজ শাওন করছেন নাকি আপনারা করছেন? জুলাই 2024 সালে যে ঘটনাটা ঘটেছে সেটা পিছনে যতই মেটিকুলাস ডিজাইন থাকুক, ষড়যন্ত্র থাকুক, পরিকল্পনা থাকুক, বিভিন্ন ধরনের হিসাব আন্তর্জাতিক এবং লোকাল থাকুক, এটা অস্বীকার করার উপায় নয়। অসংখ্য সাধারণ মানুষ ভেবেছিলেন যে এই পরিবর্তনটা জনগণের পক্ষে আসবে, সাধারণ মানুষের পক্ষে আসবে, এবং বাংলাদেশ হয়তো একটা অন্ততপক্ষে একটু ভালো জায়গায় যাবে। সেই জায়গাটাতে গিয়েছে। জুলাইকে সিডিআই কখন করা হয়েছে? জুলাইকে সিডিআই প্রথম শুরু হয়েছে 36শে জুলাই। 5 আগস্ট যেই মাত্র শেখ হাসিনা দেশ ছাড়লেন, তার পরবর্তীতেই এই যে কামড়ির মাধ্যমে শুরু করা হলো জুলাই সিডিআই, সেটা আসলে যারা জুলাইকে দাবি করেন, ধারণ করেন, তারাই করেছেন। আপনাদের মনে আছে জুলাই সিডিআই করার প্রথম শহীদ হচ্ছেন আমাদের বন্ধু জলের গানের রাহুল আনন্দ, সংখ্যালঘু ধর্মের, এবং তার বাড়ি পুড়ে ফেলা হলো। মানে ঠিক আগের দিন রাহুল আনন্দ নিজেও গান গেয়ে আন্দোলনের পক্ষে ছিলেন। এই শুরু হলো জুলাই সিডিআই। জুলাই সিডিআই এরপর থেকে ধারাবাহিক ভাবে চলেছে। মানে আমি শিল্প সাহিত্যের কথাই যদি বলি, আপনারা দেখবেন যে চিহ্নিত মামুনুর রশিদের মতো একজন সিনিয়র লোক, তারে পারলে ঘাড়ে ধরে ডিম মেরেছে, আর কি করেছে, ঘাড়ে ধরে বের করে দেওয়া হয়। জুলাই সিডিআই যারা করছে তারাও জুলাই, যার উপরে মারছে সেও জুলাই। তো এই যে করলেন, আপনারা শুরু করলেন সারা দেশে নারীদের উপরে অসংখ্য নির্যাতন। মানে একটা সাধারণ মেয়ে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। আমরা কি ভুলে গেছি সেই কথা? কারা করেছেন? যারা জুলাই বলেন, আপনারা তো জুলাইকে এইভাবে সিডিআই করেছেন। আপনারা তো জুলাইকে এইভাবে সিডিআই করেছেন যখন ঘরে ঘরে গিয়ে ডাকাতি করেছেন। আমরা কি ভুলে গেছি যে গুলশানে একজন সাধারণ মহিলা, যার বাসায় গিয়ে বলা হচ্ছে এখানের মধ্যে খুব সম্ভবত এসটি ইমামের ছেলে লুকিয়ে আছে, যে এসটি ইমামের ছেলের সাথে তার ডিভোর্স হয়েছিল প্রায় 30 বছর বা 40 বছর আগে, সেখানে গিয়ে ডাকাতি করা হচ্ছে, ওপেন ডাকাতি হচ্ছে, ওপেন এই কাহিনীগুলো করা হচ্ছে। কারা করছেন? এই যে আপনারা যারা জুলাইকে এখন বিপ্লব হিসাবে ধারণ করে নিচ্ছে, তারা করেছেন। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো গুড়িয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন।
মানে কোনো কারণ ছাড়া কিন্তু এটা করেছেন। আপনারা বলবেন যে 32 নম্বর স্বৈরাচারের কি এই ফেসিবাদের প্রতীক, ঠিক আছে, 32 নম্বর হচ্ছে যে শেখ মুজিবের বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেখান থেকে আপনাদের বাপদাদার বিরুদ্ধে যুদ্ধের স্পিরিট এবং সূচনা শুরু হয়, যেহেতু সেটার উপর আপনাদের এক ধরনের দুঃখ খুব থাকতে পারে। সাধারণ মুক্তিযোদ্ধাদের, বীর শ্রেষ্ঠদের অসংখ্য জিনিস ভেঙে ফেলা হলো। কারা করেছেন? যারা জুলাই করেছেন, আপনারা সকলে করেছেন। এখন কিছু কিছু ভালো জুলাই আছে যেগুলো লাল বদল, মানে আল বদল না, এগুলো হচ্ছে লাল বদল। লাল বদলরা বলে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আরে বেটা, যে আন্দোলন শুরু হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তো তুমি কেন কি বাংলাদেশ চেয়েছিলা? এবং তুমি যদি সেই বাংলাদেশ না চেয়ে থাকো তাহলে তুমি কেন চুপ ছিলা? গুলি মারো, আওয়ামী লীগের গুলি মারো, শেখ হাসিনার গুলি মারো, শেষ। ওরা চলে গেছে। তোমার বাংলাদেশ তুমি কোথায় ছিল? তোমার বাংলাদেশ তো ছিল না, কারণ তুমিও তখন জুলাই সিরিয়াই করতেছিলা। যে যেখানে পারছো সচিবালয়ে গিয়ে দালালি করেছো, ছোটখাটো কাজকর্ম করে খেতে চেয়েছো, 2-2.5 লাখ টাকা পেয়ে শহীদ মিনার আর এখানে অডিটোরিয়াম ভাড়া করে প্রোগ্রাম করতেছো, জুলাই সিরিয়াই করতেছো। আর আমি কি বলবো আমাদের উগ্রবাদীদের কথা, যেসব উগ্রবাদীরা একেবারে চিহ্নিত যারা ছিল, যেগুলো বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে জড়িত, জেলের মধ্যে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে, এগুলোকে কোনো বিচার আচার ছাড়া ওপেন গেট খুলে, জেলের গেট খুলে ছেড়ে দেওয়া হলো। এরা এখন সারা বাংলাদেশে জুলাই সিডিআই করে যাচ্ছে। সে কি সিডিআই হচ্ছে? কবরের ভিতর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং যারা কবরে যায় নাই, আমরা জানি যে দীপু দাসের মতো লোক, তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে সারা বাংলাদেশে। শিক্ষকদের উপরে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দৌড়ায় দৌড়ায় গিয়ে ডাকসুর একটা ছেলে বেঁধে নিয়ে আসতে যাচ্ছে, জুবায়ের। এটা আমরা দেখি নাই? আমরা কি দেখিনি? একেবারে প্রাইমারি স্কুলের হিন্দু প্রধান শিক্ষিকাকে কানে ধরে বের করে দেওয়া হয়েছে, কলেজগুলোকে বের করে দেওয়া হয়েছে। কারা করেছেন? আপনারা যারা তথাকথিত জুলাই সৈনিক। এটা কি জুলাইয়ের স্পিরিট ছিল? আপনারা তো জুলাই সিডিআই আপনারা করেছেন, আর কেউ করেছে? সারা বাংলাদেশে চাঁদাবাজি এমন ভাবে শুরু হয়ে গেল, চাঁদা চাওয়ার কারণে যাকে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কি হান্নান মাসুদ জেল থেকে বের করে, জেলে না মানে থানা থেকে বের করে নিয়ে আসতেছে। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ শেষ মোটরসাইকেল নিয়ে গভীর রাতে টহল দেয় এবং চাঁদাবাজি করে। তার লোকজন পুরো গুলশান বনানীতে চাঁদাবাজি করে, ধরা খাইলে বলে ওই যে আসিফ আঙ্কেল বলেছেন। কোথায় থাকতেছে? ওয়েস্টিনে থাকে দিনের পর দিন। আমি কালকে দেখলাম যে গরিব জুলাই স্পিডিং যেগুলো ছিল, এরা পিরিয়ামিনীর কোন একটা হোটেলে, না পিরিয়ামিন হোটেলে বোধ হয়, ওইখানের মধ্যে গিয়ে মাসের পর মাস ফ্রি থেকে এখন পালিয়ে গেছে। মানে পালিয়ে যায় নাই, টাকা দেয় নাই। তো জুলাইয়ের স্পিরিটটাকে সিডিআইটা তো এরাই করছে, নাকি অন্য কেউ করছে? একটা সরকারি হাসপাতাল ছিল, সেই হাসপাতালে ভাই জুলাই সৈনিক পাওয়া যেত। সারাদিন টোটো করে ঘুরে চাঁদাবাজি দখলদারি হাবিজাবি করে সবাই ওখানে গিয়ে আহত জুলাই সিডিআই হয়ে বসে থাকে, ফ্রি খাওয়া দাওয়া করে, জলকেলি করে ভিডিও বের হয়েছিল, মনে আছে আপনাদেরকে? তো জুলাই কি সিডিআই তো তারাই করছিল। আহতদের কথা যখন আসলো তখন আমাদের মনে আছে 100 কোটি টাকা দিয়ে একটা তথাকথিত জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল। সেই জুলাই ফাউন্ডেশনের নেতা ছিলেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সরি সার্জিস আলম। উনি সার্জিস আলম ছিলেন ওইটার নেতা, এবং আরেকজন ছিলেন আমাদের শহীদ মুগ্ধের ভাই, শহীদ না তো নর্মাল স্নিগ্ধ। তো ওই 100 কোটি টাকা নিয়ে অনেক হাউকাও আমরা দেখলাম। 100 কোটি টাকা শেষ জুলাই। তো এই জুলাই সিরিয়াটা কারা করলো তাহলে? এই যে জুলাইয়ের স্পিরিট দিয়ে আপনারা ফেনীতে 1000 কোটি টাকার কি একটা প্রজেক্ট বলা হলো, তারপরে টিএসসি তে গিয়ে আমাদের জুলাই সৈনিকরা সেই ফেনীর বন্যা দুর্গত লোকদের জন্য ত্রাণ তোলা হলো। কারণ কি? সরকার কাজ করছে না, আমরা করব। আমার মনে আছে একটা সাধারণ লোক মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে গেছে, এখানে একজন রিকশাওয়ালা তার বউয়ের নাকফুলটা দিয়ে গিয়েছে। সেগুলা কি হলো শেষ পর্যন্ত? জুলাই সিডিআই হলো। মেটিকুলাস ডিজাইনার আমাদের মাহফুজ আলম সাহেব। মাহফুজ আলমের ভাই থাকতো, ওইটা কোথায় যেন থাকতো, অস্ট্রেলিয়া। এমন মধু বাংলাদেশে আসলো, সেই লোক বাংলাদেশে চলে আসছে। লোকজন জাহাজে বলে, গরিব দেশের লোকজন পারলে জাহাজে করে খায় না খায় বিদেশে যেতে চায়, মানে একেবারে না পারলে ওই যে পাশে মালদ্বীপে পর্যন্ত গিয়ে মাছ মারে। সেই দেশের কি মধু যে আমাদের মেটিকুলাস ডিজাইনের ভাই বাংলাদেশে আসছে, এবং উনি তো এখনো শুনছে বেশ বড় নেতা। যারা পত্রিকা আছেন, আমাদের সাংবাদিক কলিগরা জানেন যে ওই 2 বছর যখন তথ্য উপদেষ্টা ছিলেন মাহফুজ সাহেব, তখন সরকারি বিজ্ঞাপন বেসরকারি বিজ্ঞাপনের বিলি বন্টন কিভাবে হতো, কারা ওয়েস্টিনে বসে এই কাজগুলো করতেন। আমি আর সেইটার মধ্যে যেতে চাচ্ছি না, কিন্তু এই যে ওয়েস্টিনে বসে সরকারি বিজ্ঞাপনের বিলি বন্টন করা বা এই কাজগুলা, এটা কি জুলাই সিডিআই হয় না? এটা কি আপনারা জুলাইকে উপর্যুপরি ধর্ষণ করা হয় না?
এই যে শত শত সাংবাদিকের উপরে কি জুলাই হত্যা মামলা দেওয়া হচ্ছে, এক একটা মামলায় 200 করে আসামি করা হয়, 10 লাখ টাকা করে চাওয়া হয়, 1 লাখ টাকা করে পাইলে একটা মামলা থেকে 2 কোটি টাকা। যে লোক ওইখানের মধ্যে মামলার বাদী, সে বলে আমি তো কাউকে চিনি না, আমার ঢাকায় নিয়ে আসছে, সেখানের মধ্যে করে দিয়েছে। যে লোক ঢাকায় জন্মকর্ম সারা জীবন ছিল, বুড়া লোক, তারে নিয়ে আপনার হয়তো রংপুরে নাইলেও বরগুনার মাঝখানে একটা মার্ডার কেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই যে আপনারা ব্যবসা করলেন জুলাইকে নিয়ে, এই যে মামলা বাণিজ্য করলেন, এটা কি জুলাই সিডিআই হইল না? এই যে বিভিন্ন মিডিয়ায় গেলেন, একটা উপদেষ্টাকে একটা প্রশ্ন করার কারণে 3টা সাংবাদিকের চাকরি চলে গেল। জুলাই সিডিআই, জুলাইকে ধর্ষণ করার আপনারা কি বাকি রাখছেন? জুলাইকে যেভাবে পারেন সেইভাবে তো আপনারা ধর্ষণ করছেন। আর এখন মেহের আফরোজ শাওন কেন জুলাই সিডিআই বলল, সেটা নিয়ে আপনাদের দুঃখ। আমি মেহের আফরোজ শাওন এবং আরো যারা বারবার জুলাই সিডিআই বলছেন, আপনাদের কাছে আমি খুব কড়া কথা বলতে চাই। কড়া কথাটা হচ্ছে এটা, আপনারা আসলে জুলাই সিডিআই করতে পারবেন না। কারণ এই যে জুলাই জীবী যেগুলো আছে, যারা মনে করেন মাইক বাজিয়ে বলেছে যে আমি এখানে ভাঙতে যাব, 10 লাখ টাকা দিলে যাব, যাই হোক ওই লোকের কথা না বলি, মারা গেছে আমাদের কি যেন শহীদ হাদি শাহমা, তো আপনারা অনেকে বুঝবেন এটা সব আমার সংক্ষেপ, বিভিন্ন বড় বড় নেতাদের পিছনে এগুলো লাগাইতে হয়। তো বলেছেন, তারপরে বললেন এই যে কতগুলো বেড়েছে, যে ব্যারিস্টার একটা চাইল্ডের কবি, জীবনের নাম শুনে নাই, তারপর ফুয়াদ, তারপরে আমাদের শহীদ হাদি শাহমা সহ আরো অনেকে আছেন, এরা কি প্রকাশ্যে বলে নাই যে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য? মুক্তিযুদ্ধরা বলেন 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য, 71-এ আমরা পরাজিত হয়েছিলাম, 24-এ এসে বিজয়ী হয়েছি, সেটা বলে নাই। প্রশ্ন ওঠে নাই জাতীয় সঙ্গীত বদল করার, প্রশ্ন ওঠে নাই দেশের নাম পরিবর্তন করে ফেলার, বলা হয় নাই যে জুলাই 71-এর থেকে বড়। যখন বলা হয়েছে, যারা বলেছে তারা কি দেশকে ধর্ষণ করে নাই? মুক্তিযুদ্ধকে ধর্ষণ করে নাই? তারা কি 71-কে ধর্ষণ করে নাই? বাঙালির, শাশ্বত বাঙালির যে চেতনা, যে স্পিরিট, সেটাকে কি আপনারা ধ্বংস করেন নাই, ধর্ষণ করেন নাই? আপনারাই তো করেছেন। তাহলে আজকে মেহের আফরোজ শাওনের উপর আপনাদের তো খুব কেন? যারা জুলাই সিডিআই বলে তাদের উপরে খুব কেন? এবং সরি, যে কথা বলতে গিয়েও কথা খেয়ে হারিয়ে ফেললাম, মেহের আফরোজ শাওন এবং অন্যান্য যারা ভাবছেন যে জুলাই সিডিআই করতে পারবেন না, যারা জুলাই সৈনিক আছে তারাই এটাকে সিডিআই করতে 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 মাইরে ফেলেছে। মৃত জিনিসের উপরে সিডিআই হয় না, করা যায় না, রুচির সমস্যা। সুতরাং আপনারা নতুন করে এটা বলা না বলা কিছু আসে যায় না। এরা সারা বাংলাদেশকে সিডিআই করে ফেলেছে। আর কোন জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস 2024-25 এইভাবে ভাগ ভাগ করে আর কি সিডিআই করা হবে? বাট এটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, এখন কিন্তু আমি দেখলাম যে শাওনকে জুতা মারার একটা প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামগুলো প্রায় হয়। তো দুই নেতা কিন্তু এরকম 2-3টা লোকের কাছে এসে বসেছে। অধিকাংশ লোক যারা সৎ বিশ্বাসে, মানে জুলাই আগস্টে ভেবেছিল যে একটা ভালো কিছু হবে এবং সেই জন্য অংশ নিয়েছিল, বহুত উৎসাহ দিয়েছিল, তারা কিন্তু চুপ করে গেছে। তারা কিন্তু বুঝতে পেরেছে যে জুলাই সিডিআই হোক না হোক, তাদেরকে সিডিআই করে আখের গুছিয়ে ফেলা হয়েছে। কিন্তু এই দিন নয়, আরো দিন আছে। এই দিন এইভাবে থাকবে না। আমাকে কয়েকদিন আগে একজন বলল যে রাকসুর এক নেতা, অবভিয়াসলি শিবিরের নেতা, মানে এখন তো তরুণদের সকল নেতাই শিবিরের, তিনি জাহানারা ইমামকে, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু দিবসে তাকে জাহান্নামের ইমাম বলেছেন। তো আমাকে আমাদের খুবই জুনিয়র যারা কয়েকজন খুব দুঃখ করে বলছে, দেখলেন জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছে। আমি তাদেরকে একটা কথা বললাম, আমি বললাম যে তোমরা তো ছোট ছিল, তোমরা দেখো নাই। 92-তে যখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলনটা গড়ে ওঠে, তখন বেশ কিছু ওয়াজিয়ান যারা ওয়াজ করতো সারা বাংলাদেশে চুঙ্গা ফুকিয়ে জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলতো, খুবই অশ্লীল ভাবে, রসিয়ে মানে রাশ্মিকা মান্দাকার টাইপের অশ্লীল ভাবে জাহান্নামের ইমাম বলতো। যারা 92-তে এটা বলেছিল, 93-তে যারা এটা বলেছিল, 20 বছর পরে 2013 সালে জাহানারা ইমামের বিশাল ছবি টাঙ্গিয়ে আমরা এদের প্রত্যেককে ঝুলিয়েছি। সুতরাং এইসব কথার গুরুত্ব দেওয়ার দরকার নাই, এই জোশের মধ্যে থাকার দরকার নাই। যারা ভাবছেন যে এভাবেই চলবে, আসলে এভাবে চলবে না। বাংলাদেশ কারো বাপ দাদার একার সম্পত্তি না। অবশ্য আপনাদের বাপ দাদা তো নাই, আপনাদের তো হচ্ছে পাকিস্তান,
কিন্তু বাংলাদেশকে আপনারা সিডিআই করে যাবেন, আর লোকজন তার পাল্টা সিডিআই বলতে পারবেন না, এতটা আশা করেন না। ভাষা আন্দোলন থেকে স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন থেকে স্বাধিকার আন্দোলন, এবং স্বাধিকার থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আন্দোলন। সেই সময়টায় পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান ডিফেন্স অ্যাক্ট, অর্থাৎ পাকিস্তানকে রক্ষা করতে হবে এই আইন দিয়ে বিনা বিচারে বহু বাংলাদেশের স্বায়ত্তশাসনে বিশ্বাসী, স্বাধিকার আন্দোলনে বিশ্বাসী নাগরিকদের জেলে রেখেছিল, বিশেষ করে আমাদের এই পূর্ব বাংলায় বা আজকের আমার প্রিয় বাংলাদেশে। তখন আমাদের আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর স্নেহধন্য ব্যারিস্টার শওকত আলী খান সাহেব, তার স্ত্রী বিজয়া শওকত আলী একটা বিশাল হাবিয়াস কর্পাস করেছিল, যা আমাদের আইন অঙ্গনে একটা মাইল ফলক জাজমেন্ট, যে বিনা বিচারে মানুষকে আটকে রাখবেন কি। আনফরচুনেটলি আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর মতো এত টাওয়ারিং পার্সোনালিটিও 1974 সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট জারি করলেন, এবং সেখানে ডিটেনশন, অর্থাৎ বিনা বিচারে একজন মানুষকে 30 দিন জেলে রাখা যাবে, অ্যাডভাইজারি বোর্ড পরে আরো আপনার 90 দিন রাখতে পারবে, এবং এইটা বঙ্গবন্ধু তো করে বেশি দিন থাকতে পারেননি ক্ষমতায়, নির্মমভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয় পরিবার সহ। তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরাই সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে ওই কালো আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে। 96 23শে জুন আওয়ামী লীগ পুনরায় ভোটের মাধ্যমে ক্ষমতা আসার আগ পর্যন্ত। আনফরচুনেটলি 90-এর গণঅভ্যুত্থানের পর 91-তে বেগম জিয়ার সরকারও এই আইন বাতিল করেনি, শেখ হাসিনার সরকারও 96 থেকে 2001-এ বাতিল করেনি। বরং এই যে আমাদের ক্ষমতাসীনদের যে আপনার দ্বিচারিতা, অর্থাৎ গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন খুব পছন্দ যখন বিরোধী দলে থাকে, সরকারে গেলে কিভাবে মানুষের টুটি চেপে ধরা যায়, এইটা চলতে চলতে 2002 সালে এই যে সোন অ্যারেস্ট কেন আসলো, একটা মানবতা বিরোধী সিদ্ধান্ত। 2002 সালে হাইকোর্টের একটা বেঞ্চ খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যদিও ওই 14 বিচারপতি পরে বিতর্কিত সিইসি হয়েছিলেন এম এ আজিজ সাহেব, যাক সেটার একটা গল্প। এম এ আজিজ সাহেব একবার 64 জেলার ডিসি কে ডেকে পাঠালেন, আমার মনে আছে তখন 2002-এর মাঝামাঝি বা শেষের দিকে। তো তখন উনি ডেকে বললেন যে বিনা বিচারে নাগরিককে আপনি জেলে রাখবেন কেন, আপনার কোন অপরাধ মনে হচ্ছে কেস করবেন, আইনে বিচার হবে, তারপর যা হওয়ার হবে। তো তখন থেকে ডিটেনশন বাংলাদেশে উধাও হয়ে গেল, জাদুঘরে চলে গেল। বেগম জিয়ার সরকারও হাইকোর্টের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানান, এই জন্য তারা ধন্যবাদ পেতেই পারে। কিন্তু বেগম জিয়ার শেষের আমল থেকে শুরু হলো এই যে নতুন এক আবিষ্কার, মানবতা বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী তদানীন্তন ব্যুরোক্র্যাটরা বিএনপি কে মিসলিড করে শোন অ্যারেস্ট, অর্থাৎ আমি আপনাকে আমার দর্শকদের ভাষায় সহজ করে বলি, ধরেন রহিমকে অ্যারেস্ট করা হয়েছে একটা মামলায়, হত্যা মামলায়। রহিমের নামে আর কোনো মামলা নাই। রহিম ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বেল পেতে পারে, সেশন জজ থেকেও পেতে পারে, সেখানে না দিল হাইকোর্টে বেল পেতে পারে বা আপিল বিভাগে পেতে পারে, এটা আইনের ধারা। কোনো ম্যাজিস্ট্রেট সাহেব বেল দেবেন দেবেন না, এটা তার অধিকার, আইন অনুযায়ী দেখবেন উনি। অনেকের এটা ডিসক্রিয়েশন, অর্থাৎ বিবেচনার বিষয়। কোন জজ থাকে করা বেল দেওয়ার ব্যাপারে, কোন জজ থাকে উদার, এটা একটু ডিসক্রিয়েশন পাওয়ার, এটা বিবেচনামূলক ক্ষমতা। মানে কেউ বাধ্য না জামিন দিতে, আবার কেউ বাধ্য না যে আমি আটকিয়ে রাখবো। ভাবেই হোক, যখন আপিল বিভাগ থেকে, হাইকোর্ট থেকে বা সহজ বাংলায় আইনের দ্বারা প্রতিষ্ঠিত আদালত থেকে রহিম জামিন পেয়ে গেল মার্ডার কেসে, তখন আপনার ইচ্ছা হলো সরকারের, না রহিমকে আমি জেলে রাখবো কারণ রহিম আমার রাজনীতি বিশ্বাস করে না বা আমার সরকারের সমালোচনা করে। তখন কি অন্য যে কোনো কত মামলা হয়ে আছে তার এফআইআর এর নামও নাই, শোন অ্যারেস্ট, গ্রেপ্তার দেখানোর আবেদন। এইটা আমার এই পবিত্র সংবিধান বিরোধী, সার্বজনীন মানবাধিকার ঘোষণা বিরোধী, সংবিধান বিরোধী, এবং আমি বলবো ইসলাম সহ বিভিন্ন ধর্ম বিরোধী। কারণ প্রত্যেক ধর্মে আছে ন্যায় বিচার হতে হবে। আমাদের নবীজি বিদায় হজে বারবার বলেছে ন্যায় বিচার, এবং ওনার বিখ্যাত উক্তি, তোমাদের নিকট যদি হাফসি আমির নিযুক্ত করা হয়, হাফসি আমির তো জানেন কাফের ছিল তারা, তো ওই সময় যদি হিন্দু থাকতো নবীজি নিশ্চয়ই হিন্দুর কথাও বলতো, যে হাফসি আমির নিযুক্ত করা, সে যদি আইন মেনে চলে তোমরা তার আইন মানবা, শাসক হিসাবে মান। অর্থাৎ এত উদার আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সব দিক দিয়ে এই অমানবিক সিদ্ধান্তগুলো বিএনপি
5-6 সালের শেষের দিকে নিল। আমরা তখন এর ঘোর বিরোধিতা করেছি। শেখ হাসিনা পাওয়ারে আসার পর আমাদের প্রত্যাশা ছিল যে এটিকে উনি নির্মূল করে দেবে, গণতান্ত্রিক ভাবে নাগরিককে ডিল করবে। কিন্তু তার একটা অ্যাটর্নি জেনারেল ছিল, মারা গেছে, মাহবুব আলম সাহেব। তারপরের অ্যাটর্নি জেনারেলরা আইনমন্ত্রী আনিসুল হক, আগের আইনমন্ত্রী শফিক আহমেদ সাহেব, উনিও মারা গেছেন। এরা সবাই মিলে মনে করলো আজীবন তারা ক্ষমতায় থাকবে, ক্ষমতা আর তাদের কাছ থেকে যাবে না। ফলে তারা এই সোনারেসটা আরো বাড়িয়ে দিল। বিএনপির বহু নেতাকর্মী হাইকোর্ট থেকে বেল হয়েছে, আপিল বিভাগ থেকে বেল হয়েছে, এমনকি নিম্ন আদালত থেকে বেল হয়েছে ন্যায্য কারণে, রাজনৈতিক বিশ্বাসের কারণে। জেলখানা থেকে বের হবে, বের হতে আরেকটা মামলায় সোনারেস। আমি আইনজীবী হিসাবে তখন এটা ঘোর বিরোধিতা করেছি। আমাদের আজকের যিনি মহসিন রশিদ সাহেব, উনিও ওই সময় আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেছে এবং সমালোচনা করতে হবে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস, এখন তো তার নামে বইও বের হয়েছে, বইটা পাওয়া কোথায় যায় আমার খুব পড়ার দরকার, কিন্তু তার আমলে আমরা ভাবলাম যে গণতান্ত্রিক ভাবে চলবে। ওরে বাবা, সে তো আইয়ুব ইয়াহিয়া, এরশাদ তো তার কাছে কিচ্ছু না। এরশাদ গণতান্ত্রিক, ইউনূসের সঙ্গে তুলনা করলে হোসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক। তো সে তো আইয়ুব ইয়াহিয়াকে হার মানিয়ে দিল। শোন অ্যারেস্টের পরে অ্যারেস্ট, তার আইনমন্ত্রী উপদেষ্টা একটা ছিল আসিফ নজরুল। তারপরে আপনার ডিটেনশন, এই প্রথম আমি আমার প্র্যাকটিস জীবনে, ওই যে 2002 আমাদের হাইকোর্ট বন্ধ করে দিল, তারপরে আর ডিটেনশনই ছিল না। এইবার আমরা দেখলাম ইউনূসের আমলে এই বিদায় চক্রবর্তী সরকার অনেকগুলো ডিটেনশন দিয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে এত লড়াই সংগ্রামের পরে ভোট হলো, যাই হোক, ভোটে তো আওয়ামী লীগকে একটা বড় অংশকে অংশগ্রহণ করতে দিল না। তারপরও মানুষ আশায় বুক বেঁধেছিল যে যেভাবেই হোক বিএনপি যেহেতু একটা জনপ্রিয় রাজনৈতিক দল, তারও সমর্থন গোষ্ঠী আছে, তারা যেহেতু নির্বাচনে জিতেছে, গণতন্ত্রের পথে তারা যাত্রা শুরু করবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রথম বক্তৃতা জাতির উদ্দেশ্যে, তার শেষ লাইন ছিল যে দিনের শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। কিন্তু আমরা তো এর বাস্তবায়ন দেখছি না। আপনি বলতে পারেন কেন মামুন? কারণ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগে সরকারকে প্রতিনিধিত্ব করে কে? অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলরা। নিম্ন আদালতে অর্থাৎ সেশন জজে, আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে পিপি পাবলিক প্রসিকিউটর, এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তারা। আমি তো দেখছি বর্তমান অ্যাটর্নি জেনারেল অফিস আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল অফিসের মতো। কিভাবে নাগরিককে বিনা বিচারে জেলে রাখা যাবে তার প্রস্তুতি নিচ্ছে এবং হচ্ছে। আপনি যে উদাহরণ দুইটা দিলেন, আমি একটা প্রশ্ন করি আজকে সবার বিবেকের কাছে। বিচারপতি খায়রুল হক সাহেব অনেক কয়টা মামলায় জামিন পেয়েছেন, উনি বোধহয় প্রায় 1 বছরের বেশি জেল খাটা হলো। বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে যখন বারবার সোনারেস দিচ্ছিল, তখন হাইকোর্টে ওনার আইনজীবীরা রিট করলো। রিট করে হাইকোর্ট বলে দিল যে আর সোনারেস দেখানো যাবে না। হাইকোর্টে সেই আদেশও মানলো না। মেনে, এটা আমি খায়রুল হকের জন্য বলছি না, অন্যদের ক্ষেত্রে তাই হচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি, বিচারপতি এবিএম খায়রুল হকের অপরাধ কি আমি প্রশ্ন রাখতে চাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একজন আইনজীবী হিসাবে, আমার তার উপর সামাজিক রাগ, আমার তার উপর নৈতিক রাগ। তিনি কেয়ারটেকারের মতো একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করেছিলেন। তারপরও যদি উনি বলেছিলেন যে পার্লামেন্ট ইচ্ছা করলে আরো 2টা টার্ম রাখবে, আমার প্রশ্ন সেইখানে নেই। একজন প্রধান বিচারপতি সহ ওই রায়ে, কেয়ারটেকার যে বাতিল করে দিয়েছিল, পূর্ণিয়া ভাই আপনি নোট নিতে পারেন একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, ওই রায়ে বিচারপতি এবিএম খায়রুল হক স্বাক্ষর করেছিল, বিচারপতি এসকে সিনহা স্বাক্ষর করেছিল, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্বাক্ষর করেছিল, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরবর্তীতে 3 জনে প্রধান বিচারপতি হয়েছিলেন, ও মোহাম্মদ মোজাম্মেল হোসেন, উনিও প্রধান বিচারপতি হয়েছিলেন। এটার ডিফারেন্ট জাজমেন্ট দিয়েছিলেন বিচারপতি এম এ ওয়াহাব মিয়া, অত্যন্ত বিবেক সম্পন্ন জাজমেন্ট দিয়েছিলেন। বিচারপতি নাজমুনারা ওয়াহাব মিয়ার সঙ্গে একমত হয়েছিল। আর বিচারপতি ইমান আলী সুবিধাবাদী সিদ্ধান্ত নিয়ে, এদিকেও থাকবো ওদিকেও থাকবো, সুবিধাবাদী নীতি নিয়ে। যাই হোক, একজন প্রধান বিচারপতিকে যদি আপনি রায় লেখার জন্য অ্যারেস্ট করেন, তাহলে আর ভবিষ্যতে কেউ রায় লিখবে? বা অতীতে যারা এখনো এই যে লাস্ট 18 মাস বা এখনকার 4 মাস 22 মাসে যে সমস্ত বর্তমান সাবেক প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা রায় লিখছেন বিভিন্ন ইস্যু নিয়ে, সেই রায়ে কেউ না কেউ তো অসন্তুষ্ট হচ্ছে। সবাই তো রায় খুশি হয় না, এটাই নিয়ম।
এখন যে রাজনৈতিক শক্তি অসন্তুষ্ট হচ্ছেন, তারা যদি কোনো কালে ক্ষমতায় আসে আর তখন যদি এই সমস্ত প্রধান বিচারপতি সহ বিচারপতিদের গ্রেপ্তার করে, এমনকি যদি কেউ বয়স্ক থাকে, নড়তে না পারে, স্ট্রেচারে করে নিয়ে এসে তো অ্যারেস্ট করবে তারা। কারণ খায়রুল হককে তো আপনি চূড়ান্ত অপমান করেছেন প্রধান বিচারপতি, পিছনে হাত মুড়া দিয়ে। আমার খায়রুল হক সাহেবের এক আইনজীবী বলল, একদিন আগে বোধহয় সে এই যে সাবেক বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, এখন যেটা নাম দিয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ, না তো মেডিকেল ইউনিভার্সিটি, আমি এটাও বুঝি না বোধের ভাষায়, যে যদি কার্জন হল নাম থাকে যারা ব্রিটিশ বেনিয়া কিংবা ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাসার যে রোডে অবস্থিত ফুলার রোড, ঢাকার ডিসি ছিলেন, স্বদেশীদের বিরুদ্ধে গুলির অর্ডার দিয়েছিল অবিভক্ত ভারতে, যখন আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করছে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে, সেই ফুলার সাহেবের নামে আপনার রোড আছে, হ্যাঁ, বেলি রোড, মিন্টু রোড, ভিকরনেসা নুন স্কুল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনের ওয়াইফের নামে আছে, আর স্বাধীন দেশে বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠান থাকা যাবে না। যাক, সেটা আরেকদিন বলা যাবে, এই অসভ্যতা আমরা অতীতেও দেখেছি, এটা দিয়ে লাভ হয় না, বঙ্গবন্ধু জায়গায়। তা আমার কথা যে সোন অ্যারেস্ট আজকে আইনের শাসনের পক্ষে অন্তরায়, এবং সোন অ্যারেস্ট সমাজের বুকে যে ক্ষত সৃষ্টি করছে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ক্ষত সৃষ্টি করছে, এর প্রতিক্রিয়া আমাদের বিচার বিভাগকে বহু বছর ধরে পোহাতে হবে। ঠিক যেরকম তারা মুখোমুখি হয়েছিল জনগণের ক্ষোভের মুখে 5 আগস্ট, প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দিয়েছিল, বিচারপতি ভবন পাশেই অবস্থিত বেলি রোডে, না কাকরাইলে 3 তলা পর্যন্ত আগুন দিতে গিয়েছিল। স্বাধীনতার পর কিংবা পাকিস্তান আমল একবার শুধু জাতির জনক বঙ্গবন্ধু 69-এ আপনার আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারপতি এস এ রহমান তাও আপনার বাড়ি পুরাইনি, তার বাড়িতে লোকজন ধাওয়া দিয়েছিল, উনি পরিবাগে বাসা ছিল, পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। ওই তখনই ব্রিটিশ আমলের ওই গান বাঙালিরা গাইতো, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা সেই জনতা। তো আমাদের বিচার বিভাগকেও সরকারকে খুশি করে যে সরকারকে বাঁচানো যায় না, বিচার বিভাগ বাঁচতে পারে না, এইটা 5 আগস্টে প্রমাণ হয়েছে। কিন্তু এখনকার আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গন দেখলে মনে হয় 5 আগস্ট বোধহয় রূপকথা। 5 আগস্ট যে বাংলাদেশে ঘটেছিল, মানুষ যে বিচার বিভাগের উপর ক্ষুব্ধ হয়েছিল ন্যায্য কারণে, সেইটা সবাই আমরা ভুলে গেছি। আমি খুব উদ্বিগ্ন বিচার বিভাগের ভবিষ্যৎ নিয়ে। মোহন ভাই, আমরা আপনার এই আলোচনাটা শুনলাম মনোযোগ দিয়ে। আমি ছোট্ট 2টা টপিক দিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করতে চাই। ভিন্ন 2টা টপিক। আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড় 2টা ঘটনা নিয়ে। 2জন নারী, একজন হচ্ছেন বিএনপির এমপি। পুনিয়া ভাই, একটা আমি না বললে আপনার বিভাগের প্রতি অবিচার করা হবে। এত কিছু পরও কিন্তু আমাদের হাইকোর্টের একটা রিট বেঞ্চ একের পর এক অর্ডার দিচ্ছে, কাউকে সোন অ্যারেস্ট করা যাবে না, কাউকে তাৎক্ষণিক মুক্তির আদেশ দিচ্ছে। এটাই হচ্ছে ইংলিশে বলে না, দেয়ার ইজ এ আপনার দেয়ার ইজ এ গোল্ডেন লাইন ইন দ্য টানেল অফ দি ডার্ক, অর্থাৎ অন্ধকার ঘরে এটাই হচ্ছে আপনার গোল্ডেন লাইন, বা আমি বলি অন্ধকারে বাতি জ্বালিয়ে যাচ্ছে আমাদের হাইকোর্টের কয়েকটা বেঞ্চ। আমি তাদের ধন্যবাদ জানাই, তাদের সাহসের জন্য তাদের প্রশংসা করি। এত কিছুর পরও মানুষ যতটুকু অধিকার পাচ্ছে, এটাও সত্য, আমাদের হাইকোর্ট বিভাগের রিট সহ বিভিন্ন ফৌজদারি বেঞ্চের বিচারপতিদের প্রজ্ঞা মেধার উপর আমরা তাদের সম্মান জানাই। বলেন। আমাদের মানে বাংলাদেশের মানুষের সবশেষ ভরসা, এই একটা জায়গায় ক্ষুদ্র একটা ভরসা এখনো টিকে আছে, এটা হলো বাংলাদেশের উচ্চ আদালত। এ নিয়ে কোনো সন্দেহ নাই। আইন অঙ্গনের বিষয় নিয়ে আপনি যথেষ্ট জ্ঞান রাখেন, আপনি দর্শকরা আগ্রহ ধরে শুনেছেন। আমি আইন অঙ্গনের বাইরে রাজনৈতিক বিষয়ে আপনি যথেষ্ট সুন্দর বিশ্লেষণ করেন বলে 2টা বিষয় তো আপনার কাছ থেকে জানতে চাই। 2জন নারী আজকে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় একেবারে সাংঘাতিক বুলিং এর শিকার। একজন হচ্ছেন বিএনপির সংসদ সদস্য এমপি নীলুফার চৌধুরী মনি, যিনি খুব সাহসী মানুষ। ইউনূস সরকারের সময় তিনি খুব বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। আপনার সঙ্গে উনি টকশোতে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। সাবেক ছাত্রী নেত্রী ছিলেন।
হ্যাঁ, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক। একজন হচ্ছেন জনপ্রিয় কথা সাহিত্যিক, কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। নীলুফার চৌধুরী মনি শুধু একটা কথা বলেছেন যে সেই 5ই আগস্টে যে স্নাইপার রাইফেল ইউজ হয়েছে, তিনি বলেছেন যে সেই স্নাইপার রাইফেল বাংলাদেশের পুলিশের কাছে নাই, তাহলে ছাদে বসে বসে কারা সেই স্নাইপার রাইফেল দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা করেছে, এবং সেটা মেটিকুলাস ডিজাইন ছিল। সেই জন্য ছাত্র দলের সভাপতি পর্যন্ত তাকে বুলিং করা শুরু করছে, সে তার অসন্তুষ্ট, তারা ক্ষুব্ধ হয়েছে, নানান রকম একেবারে মিডিয়া ফাটিয়ে ফেলছে এবং বিভিন্ন লোকজন। মেহের আফরোজ শাওন এই জুলাই আন্দোলনকে নিয়ে জুলাইয়ের কি অশ্লীল কথাবার্তা বলে আমরা জানি, তার প্রতিবাদে সে একটি সিম্বলিক শব্দ দিয়ে জুলাইকে সে বলেছে জুলাই আসলে জুলাই নাই, বুঝাইতে চেয়েছে জুলাই নেই। মানে জুলাই যোদ্ধারা 5 আগস্টে 78 বছর বয়সী একজন নারীর অন্তর্বাস নিয়ে সে গণভবনে কি উষ্ণতা করেছে সেটার উদাহরণ টেনে বলেছে যে বাংলাদেশে এখন এই জুলাই যোদ্ধারা যা করে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে। দুজনেই প্রচন্ড রকম বুলিং এর শিকার হচ্ছে, প্রচন্ড রকম তাদেরকে তার নিরাপত্তা উদ্বিগ্নতা দেখা দিয়েছে, কাউকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি করা হচ্ছে। এই দুটো বিষয় আপনার কাছে কি মনে হয়? প্রথমে আমি বলি, এইটা কি আমাদের পবিত্র ইসলাম ধর্মের পবিত্র কোরআন, যেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না? যেরকম কোরআন নিয়ে আমরা যারা মুসলমান বিশ্বাস করি, আমরা কোরআনকে মানি। হিন্দু ভাই বোনেরা গীতা, ত্রিপিটক, বৌদ্ধরা ত্রিপিটক বা যার যার ধর্ম, বাইবেল, খ্রিস্টানরা। আমাদের বাংলাদেশে তো আমাদের মহান মুক্তিযুদ্ধই হয়েছিল প্রশ্ন করা থেকে, অর্থাৎ পাকিস্তান আন্দোলন এদেশের জনগণই নেতৃত্ব দিয়েছে। শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, তখনকার তরুণ শেখ মুজিব, ইসলামিয়া কলেজ কলকাতার, এখন যেটা মৌলানা আজাদ কলেজ, আমি এবং আমার মুক্তিযোদ্ধা পিতা গিয়েছি। ওরা বঙ্গবন্ধুর যে কক্ষে থাকতেন, বেকার হোস্টেল, সেইটাই বঙ্গবন্ধুর, মানে আমাদের মতো অভদ্র না, তারা বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভ করে রেখেছে, ওই রুমটাকে তারা জাদুঘর করেছে। আমি এবং আমার পিতা গিয়ে কলকাতায় দেখেছি। তো সেই আন্দোলনে তো, পাকিস্তান আন্দোলনে তো বঙ্গবন্ধুর তরুণ নেতা, তুখোর নেতা। তো সেখান থেকে যখন পাকিস্তান আমাদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক করলো, আমাকে শোষণ করলো, তখন তো এই শেখ মুজিব, বা আমরা যাকে বঙ্গবন্ধু বলি, তরুণ শেখ মুজিবের নেতৃত্বে, বঙ্গবন্ধু 69 হলেন উনি, তাদের নেতৃত্বেই, তাজউদ্দিন সাহেব সহ সবাই মিলেই তো আমরা মুক্তিযুদ্ধ করলাম। এটা তো আওয়ামী লীগের রোগ ছিল, বিশেষ করে 2014 পর। মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করা যাবে না, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এমনকি ডিজিটাল আইনে একটা কালো আইনও করে দিল। আমি সেদিনও বলেছিলাম এতে সবচেয়ে বিতর্কিত হবে বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু নিজে বেঁচে থাকলে কোনদিন এই আইন করতেন না। কারণ বঙ্গবন্ধু যে সংবিধান 72-এ উনি বানিয়েছিলেন, ওখানে একটি শব্দ ওনার নাম লেখা নেই। এমনকি আপনি এটা জেনে রাখুন, দর্শকরা জেনে রাখুন, বঙ্গবন্ধু 72-এর সংবিধানে 7ই মার্চের ভাষণও যুক্ত করেনি। বঙ্গবন্ধু মনে করেছে এগুলো প্রয়োজন নেই, এগুলো ইতিহাসের অংশ। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে আইনের মাধ্যমে কাভার করতে চেয়েছিল, বিশেষ করে 14-18 পর, সেটা যেরকম ব্যাকফায়ার করেছে, সেরকম জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা কেমন কথা? যে কোনো আন্দোলন নিয়ে আমরা প্রশ্ন করব। আমরা তো বলছি না কে মেরেছে, যদি আওয়ামী লীগ মেরে থাকে বিচার হোক, কিন্তু এটা তো সত্যি। ব্রিগেডিয়ার সাকত সাহেব বলেছে, আরো অনেকে বলেছে, যে স্নাইপার রাইফেলের গুলি, সেই স্নাইপার আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ছিল না। কারা মেরেছে? এই নাম কি বললেন, যিনি নিজেও ভালো সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, পরিচালক মেহের আফরোজ শাওন কি বলেছে যে এটা আওয়ামী লীগ মারেনি? কিংবা আমাদের বিএনপির তুখোর নেত্রী এবং আজকে ছাত্র দলের সভাপতি কেন তার সমালোচনা করছে? হয়তো ভিতরে ভিতরে করতে পারে, এটাও আমি খারাপ বলি না, হয়তো ওনার অভিমান হয়েছে ছাত্র দলের সভাপতি। কিন্তু এই আপনার নীলুফার আক্তার মনিয়াপা কিন্তু বোধহয় কোনো একটা হলের ভিপি ছিল ছাত্র দলের প্যানেল থেকে, এবং ছাত্র জীবনে তুখোর ছাত্র নেত্রী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে। তারা একটা প্রশ্ন করেছে, আপনি প্রশ্নের উত্তর দেন। তারা, নীলুফা আপা যেটা বলেছে আমি দেখলাম, যে স্নাইপারে কারা বসে বসে হত্যা করলো। কারণ দিন শেষে তো হত্যা হয়েছে আমার ভাই বোন, আমার বাবা মা, বাংলাদেশের নাগরিক, বাঙালি। আমরা তো সেটার বিচার চাই। 18 মাসে তো ইউনূস সেটার বিচারও করলো না, তদন্ত করতে দিল না। এইটা তো চাপিয়ে দাও, এটা তো ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। আপনি জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন করা যাবে না? জুলাই আন্দোলনে তাদের স্লোগান কি ছিল 5 আগস্ট পর্যন্ত? অগাস্টের পরে সেই স্লোগান বদলে গেল।
তারা পতাকা কপালে বেঁধে গান দিয়ে শুরু করতো আন্দোলন, তীরহারা এই ঢেউয়ের সাগর, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায়। এমনকি যেদিন শেখ হাসিনা সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছে যে রাজাকারের নাতিপুতি পাবে কিনা, সেদিনও স্লোগান কি ছিল, পুরা স্লোগান কি ছিল? আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তারা তো রাজাকারকে সম্মান দেয়নি। সেটা তো আমরা 5 আগস্টের পরে উল্টে যেতে দেখলাম, সবার মধ্যে না। এই যে এখন যারা এনসিপি করেছে, জামাতের যুব শাখা আমি বলি, তারা 47-এ ফিরে যায়, পারলে ব্রিটিশ আমলে যায়, তা আন্দোলন নিয়ে প্রশ্ন হবে না? আমি বরং প্রত্যাশা করব বিএনপি সরকারের কাছে, হ্যাঁ, নীলুফার চৌধুরী, মনিয়াপা বা ওই ভদ্রমহিলা শাওনের মিসেস শাওনের কথায় দ্বিমত থাকলে প্রতিবাদ করবে, কিন্তু যে বুলিং করা, বিশেষ করে মহিলাদের উপর হামলে পড়া, এটা হচ্ছে মৌলবাদী বৈশিষ্ট্য। অর্থাৎ মহিলা কেন এত কথা বলবে, এটা হচ্ছে আপনার জামাতি রাজনীতির অপকৌশল। তো সে কারণেই আমি মনে করি সরকারের উচিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আর আজকে আমি আবারও বলি, এই যে আমি তো জানি না, আপনি বললেন বা আমার অন্য বন্ধুরা বললো, ফেসবুকে 2 জনকে বুলিং করছে, তো এই বুলিং এ আর এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ তাদের নিজস্ব বাহিনী আছে, কিছু বেকার ছেলে মেয়ে এটা দিয়ে কিছু বোধ ইনকামও করে, ভালো, তাদের একটা জীবিকা হচ্ছে, তারা বুলিং করুক। কিন্তু বাংলাদেশের মানুষ এই প্রশ্নগুলো আরো করবে। আমি তো চাই সুষ্ঠু তদন্ত, তাতে যদি দেখা যায় মাত্র আওয়ামী লীগই দায়ী, আমি সবার আগে তাদের বিচার দাবি করব, করছিও। কিন্তু কারা হত্যা করলো, কারা স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করলো, কেন? ওই যে ইউনূসের ডান হাত, এই ছাত্রদের অভিভাবক ছিল যে আসিফ নজরুল সাহেব বলছে না কোন ইন্টারভিউতে, যে আমাকে আর্মিরা মানা করেছিল যে আপনি স্নাইপার জোনের মধ্যে থাকেন না, আপনি ভিকটিম হতে পারেন। ব্রিগেডিয়ার সাকওয়াত বলেছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের গেটের অধিক না যেতে, স্নাইপার জোন। আমরা কয়েক সাবেক চাকরিচ্যুত, দুর্নীতির দায়, মানুষ হত্যার দায় চাকরিচ্যুত, এখনো তো তাদের উলম্ফন দেখি, পারলে এটাকে পাকিস্তান বানিয়ে দেয়। সামরিক অফিসারদের নানা রকম কার্যক্রম আমরা দেখেছি না? আমার কথা সেটাও না, আপনি সুষ্ঠু তদন্ত করেন। আমি বিএনপি সরকারের কাছে দাবি জানাবো, একজন আইনজীবী বা একজন নাগরিক হিসাবে, যে এই পুরো জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, তার একটা নিরপেক্ষ তদন্ত করেন। সেই তদন্তে যারাই দায়ী হবে তাদের বিচার করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে যুগে যুগে স্মরণ করবে। আপনারা যদি ইউনূস সরকারের মতোই বিহেভ করেন, আমি চাই না চাই পূর্ণিয়া ভাই, বিএনপি জনগণের কাছ থেকে অপ্রিয় হওয়া শুরু হবে। যেরকম আমি মনে করি, এই সুযোগে বলি, মহান জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর পক্ষে যিনি বলেন, অত্যন্ত দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী, অভিজ্ঞ, পড়াশোনা জানা, সালাউদ্দিন সাহেব বলেছে যে মার্জনা করবেন, গত 18 মাসে সবচেয়ে দুর্নীতি হয়েছে ইউনূস সরকারের আমলে। টিআইবি রিপোর্টে বেরিয়েছে। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে ফ্লোরে বলেছেন প্রধানমন্ত্রীর দিকে উদ্দেশ্য করে যে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দুদককে তদন্ত করতে বলেন। আমি আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন সাহেবকে সাহায্য করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা তদন্ত আপনারা করেন। কিন্তু অলরেডি হাইকোর্ট একটা রুল জারি করেছে সরকারের ওপরে, যে কেন হামের ঘটনার জন্য কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী তদন্ত করবে না। যদি তদন্তে দেখা যায় ইউনূস সাহেবের দোষ নাই, আলহামদুলিল্লাহ। যদি দেখা যায় সত্যি তার দোষ আছে, বলছে ইউনেস্কো সহ। এবং আজকে পর্যন্ত বোধহয় পূর্ণিয়া ভাই 770টা শিশু মারা গেছে আমার, 800 কাছে। তদন্ত করেন, এইটা তদন্ত করে ঘটনা বের করেন। আমাদের বাংলাদেশের সবচেয়ে দুর্ভিক্ষ কি জানেন? খাবারের দুর্ভিক্ষ তো অনেক কমেছে, যদিও ধনী আর গরিবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেইটা, কিন্তু সবচেয়ে আমাদের বাঙালির না পাওয়া বছর পর বছর ধরে, সেটা হলো কোনো হত্যাকাণ্ডের, কোনো দুঃশাসনের, কোনো সরকারের দুর্নীতির আমরা কোনো তদন্ত পাই না, সুষ্ঠু বিচার তো বহু দূরের ঘটনা। আমি প্রত্যাশা করব বিএনপি, হাইকোর্ট যে রুলটা জারি করেছে, যেখানে ব্যারিস্টার আশরাফ, আমাদের অ্যাসোসিয়েট হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এম আশরাফুল ইসলাম রিট পিটিশন করেছে, সেই সরকারের উপর নোটিশও জারি হচ্ছে। সরকার হামের ঘটনা তদন্ত করুক, যে আসলে কেন ইউনূস সাহেব ভ্যাকসিন আমদানি করেনি। আর যদি ইউনূস সাহেবদের তার পুরো গভর্নমেন্টের কোনো দোষ না থাকে, তাহলে তো ভালো, আমরা ইউনূস সাহেবকে ধন্যবাদ দেবো যে আমরা ভুল বুঝেছিলাম, কিন্তু তা তো নয় ঘটনাক্রম যা মনে হচ্ছে। সরকার 6টি শিশু 8 দিনে মারা যাওয়ার কারণে 8 দিনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে,
পক্ষে বিপক্ষে যাই বক্তব্য, সরকারকে আমরা প্রোঅ্যাক্টিভ দেখেছি। তো সেই প্রোঅ্যাক্টিভ তো হামে আক্রান্ত প্রায় 1000 ছোঁয়া শিশুর ক্ষেত্রে যারা অবুঝ, এবং কত ফ্যামিলি আছে বছর পর বছর সাধনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে দেশ বিদেশে ট্রিটমেন্ট করে ছেলে মেয়ের বাপ হয়েছিল, তাদের একটা করে শিশুরা এই ইউরোপের রাষ্ট্রীয় অবহেলার কারণে হত্যার শিকার হয়েছে। এই ঘটনা তদন্ত হোক। আর আমি অনুরোধ জানাবো বিএনপি সরকারকে, শোন অ্যারেস্টের মতো সংবিধান বিরোধী, মানবতা বিরোধী এই কার্যক্রমে জড়ানো আপনারা আর ইনভলভ, আপনাদের প্রশাসনকে যুক্ত করেন না। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে কেস করেন, নিয়মিত কেস করে। আমি শেষ করি একটা কথা বলে, আমাদের প্রিয় সংবিধান, মানবাধিকার, ধর্মীয় সব গ্রন্থে বিনা বিচারে কোনো নাগরিককে জেলে রাখার সুযোগ নেই। আপনি দরকার হলে বিচারালয়ে আরো বাড়ান, দ্রুত বিচার করেন, সেই বিচারে যার সাজা হবে সে আপিল করবে, তারপরে যা সাজা বহাল থাকলে ভোগ করবে। কিন্তু একজন নাগরিককে বছরের পর বছর, মাসের পর মাস বিনা বিচারে জেলে রাখবেন, উচ্চ আদালত যখন তাকে জামিন দেবে ন্যায্য কারণে, আবার সোনেরেস দিয়ে তাকে আটকে রাখা, এটা তো বিচার ব্যবস্থাকে আপনি চ্যালেঞ্জ করছেন। এটা তো সরকার হয়ে আপনি বিচার বিভাগকে ছোট জগন্নাথ মনে করছেন। এটা শেষ বিচারে ভালো হবে না। আওয়ামী লীগও শেষে 20 করে 18-র পর থেকে এই কাজই করেছিল, সেটা আওয়ামী লীগকে ভালো রেজাল্ট দেয়নি। আমি জানি বিএনপিতে অনেক অভিজ্ঞ লোক আছে, আইনজীবীরাও আছে, তাদেরও উচিত সরকারকে সঠিক পরামর্শ দেওয়া। ইভেন অ্যাটর্নি জেনারেলেরও উচিত, বাংলাদেশের সম্মানিত অ্যাটর্নি জেনারেল যিনি আমাদের বন্ধুবর, যার সঙ্গে একসঙ্গে আমরা আন্দোলনও করেছি, ওনারও উচিত অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিনা বিচারে কোনো নাগরিককে জেল রাখা, এইটাকে সমর্থন করার কোনো আইনি, নৈতিক, মানবিক, সাংবিধানিক সুযোগ নাই। অবিলম্বে শোন অ্যারেস্ট বন্ধ হোক। মন ভাই, আমি শেষ করে দিতাম কিন্তু কথার পিঠে কথা চলে আসে। আজকে আপনি মুক্তিযুদ্ধ এবং যা মুক্তিযুদ্ধের কথা বলেছেন, জুলাই আন্দোলনের কথা বলেছেন। আমাদের কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু যতই ধ্বংস করার চেষ্টা হয়েছে, মুক্তিযুদ্ধের গৌরব গাথা, সেটা আমরা সবসময় বলি যে যতই চেষ্টা করুক মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো মুছা যাবে না। কিন্তু জামাতের আমির দেখলাম আজকে বললো যে জুলাই কি মুছে যাচ্ছে, জুলাই কি শেষ হয়ে যাচ্ছে, জুলাই তাহলে নাই, জুলাইয়ের কি হবে, জুলাই ফাউন্ডেশন কাজ করছে না, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, স্মৃতি জাদুঘর ওইটা অ্যাক্টিভ হচ্ছে না। মানে তাদের মধ্যে কোথায় যেন জুলাই নিয়ে হতাশা, এবং তারা প্রত্যেকে বলছে যে বিপ্লব ব্যর্থ হয়ে গেছে, ছিনিয়ে নেওয়া হয়েছে, জুলাই কেড়ে নেওয়া হয়েছে। আসলে বিষয়টা কি, তাদের মধ্যে এত হতাশা কেন? দেখেন, জামাতে ইসলামের ওই যে আম জনতা দলের নেতা, আমার অত্যন্ত সম্মানের ব্যক্তিত্ব, জনাব তারেক রহমান বলেছে না যে জামাতের কোনো কবর ছিল না জিয়ারত করার। তাদের যারা নেতারা তো যুদ্ধ অপরাধের দায় দণ্ডিত, তাদের আর কবর প্রকাশ্যে জিয়ারত করতো না। তো জামাত একটা কবর জিয়ারতের জায়গা পেয়েছে, ওই যে ওসমান হাদির কবর। তো জামাতের এই যে জামাত যে 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে, আজ অবধি এই একটি মাত্র আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, যেখানে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, নেতৃত্ব ছিল,